ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় 7ই সেপ্টেম্বর 2024 তারিখে কর্মসংস্থান পেপারে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা যে নমুনা প্রশ্নপত্র বেরিয়েছে, সেই নমুনা প্রশ্নপত্রের গণিতের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো আজ আমরা বিশ্লেষণ করব। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে প্রযোজ্য এমন না, বিভিন্ন স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে হোক বা ফুড সাব ইন্সপেক্টর, এসএসসি, টেট বিভিন্ন পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। 76-এর দাগে যে প্রশ্নটা বলেছে, 75 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা ফাঁপা চোঙ, যার বাইরের ও ভিতরের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, ওই চোঙটিকে গলিয়ে একটি লম্ববৃত্তাকার শঙ্কু করা হলো, যার ভূমির ব্যাস 8 সেন্টিমিটার। তবে সেই শঙ্কুর উচ্চতা কত? তাহলে কি করতে হবে, এটাকে যে চোঙ থেকে শঙ্কু করা হচ্ছে, মানে চোঙের আয়তন সমানে শঙ্কুর আয়তন। এখানে চোঙটা কেমন? ফাঁপা, তাহলে ফাঁপা চোঙের আয়তন সমানে শঙ্কুর আয়তন। তাহলে চোঙের আয়তন বার করবো আমরা। তাহলে চোঙ চোঙ জানো, চোঙের ছবি, এটা হয় চোঙ, সেটা ফাঁপা, তাহলে এই টাইপের। সেখান থেকে কি করা হচ্ছে? শঙ্কু বানানো হচ্ছে। কি করা হচ্ছে? শঙ্কু, ঠিক আছে, বিয়ের টোপর যেটা, শঙ্কু বানা হচ্ছে। তাহলে আমার ফাঁপা চোঙটির বাইরের ব্যাসার্ধ R1 সমান 10 সেন্টিমিটার, তাহলে 10/2 সেন্টিমিটার, মানে 10/2 মানে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর R2 মানে ভিতরের যে আমার ব্যাসার্ধ, ব্যাস 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 6/2 মানে 3 সেন্টিমিটার। উচ্চতা এই সমান কত? 75 সেন্টিমিটার। উচ্চতা কত দেওয়া আছে দেখো, 75 সেন্টিমিটার, আর 10 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আয়তন কত হবে? আয়তনে কি সূত্র? পাই R1 স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার এইচ ইন মাইনাস পাই R2 স্কোয়ার ইন্টু এইচ। ফাঁপা চোঙের যে আয়তনের সূত্র, ফাঁপা চোঙের আয়তন, ফাঁপা চোঙের আয়তনের সূত্র হলো পাই ইন্টু R1 স্কোয়ার ইন্টু এইচ মাইনাস পাই ইন্টু R2 স্কোয়ার ইন্টু এইচ। R1 R2 হলো কি? বাইরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে পাই ইন্টু R1 মানে 5-এর স্কোয়ার, এইচ মানে কত? 75, পাই ইন্টু R2 স্কোয়ার মানে 3-এর স্কোয়ার ইন্টু এইচ মানে 75। ক্লিয়ার? এত ঘন সেমি। সেটাকে গলিয়ে কি করছি আমি? শঙ্কু বানাচ্ছি। শঙ্কুর উচ্চতা বার করতে হতো। শঙ্কুর উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ বার করতে হবে। এর ভূমির ব্যাস কত বলে দিয়েছে? 8 সেন্টিমিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ আর সমান কত? 8/2 মানে 4 সেন্টিমিটার। তাহলে আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তন কি হবে? শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার মানে 4-এর স্কোয়ার ইন্টু এইচটা কত? এইচ বার করবো, বড় এইচ। তাহলে আমি চোঙটাকে গলিয়ে শঙ্কু বানাচ্ছি, তাহলে চোঙের আয়তন সমানে শঙ্কুর আয়তন। তাহলে অতএব পাই ইন্টু 5-এর স্কোয়ার ইন্টু 75 মাইনাস পাই ইন্টু 3-এর স্কোয়ার ইন্টু 75 সমানে শঙ্কুর আয়তন, চোঙের আয়তন সমানে শঙ্কুর আয়তন। 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 4-এর স্কোয়ার ইন্টু এইচটা আমি বার করব। তাহলে পাই ইন্টু 75 কমন যাবে, দুজনের কাছে পাই 75 কমন যাবে। তাহলে আর কি পড়ে থাকবে? 5-এর স্কোয়ার মানে 25, 3-এর স্কোয়ার মানে 9 সমানে 1/3 ইন্টু পাই ইন্টু 4 16 ইন্টু এইচ বার করব। তাহলে এখানে দেখো পাই কাটা যাচ্ছে, তাহলে 75 ইন্টু 16, 25 থেকে 9 গেলে 16, 1/3 ইন্টু 16 ইন্টু এইচ, 16 কাটা যাবে। তাহলে কি এইচ সমান কত হয়ে যাচ্ছে? 75 ইন্টু 3টা চলে যাবে। তাহলে 3×5 15, 5 ধরে 3 7 21 থেকে 22, তাহলে 200 কত? 25 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর আমার উচ্চতা কত? 225 সেন্টিমিটার। নেক্সট অঙ্ক 77-এ যে অঙ্কটা বলা আছে, কি বলা আছে? 81 ইন্টু 82, 83, 84 এগুলো গুণ করে করে বলেছে। কত দূর অবধি? 99 অবধি। গুণফলের একক স্থানাঙ্ক কত হবে? এরকম যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, তোমরা কি করবে? শুধুমাত্র এককের ঘরের যে অঙ্কগুলো সেগুলো গুণ করবে। তাহলে যদি এই দুটোকে গুণ করি, তাহলে এককের ঘরে কি অঙ্ক আসবে? 81 আর 82কে যদি গুণ করি, তাহলে 2 1 কে 2 আসবে। সেই 2-এর সাথে যদি 83 গুণ করি, 83-র একক, তাহলে কত আসবে? 3 2 6 আসবে। কত আসবে? 6। সেই 6-এর সাথে যদি আবার 84 4 গুণ করি, তাহলে 4 6 কত আসবে? 24 মানে 4 আসবে।
সেই 4-এর সাথে 84-র উপর 85 পাবো আমি। তাহলে 85 যদি 5 গুণ করি তাহলে 4-5-এ 20 আসবে, মানে শূন্য আসবে। এরপর শূন্যর সাথে আমি যাই গুণ করে যাই কিন্তু শূন্যই হবে, তার মানে অপশান কত? এ। অপশান কত হবে? এ। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। 2 অঙ্কের একটি সংখ্যা তার অঙ্কের যোগফলের 3 গুণ। সংখ্যাটির সঙ্গে 45 যোগ করা হলে সংখ্যাটি বিপরীত হবে। সংখ্যাটি অঙ্ক দুটি বর্গের যোগফল করে। তাহলে আগে আমাকে সংখ্যাটি কত বার করতে হবে। তাহলে কী বলেছে? 2 অঙ্কের একটা নির্দিষ্ট সংখ্যা তার অঙ্ক দ্বয়ের যোগফলের অঙ্ক যে দুটো তার, কারণ আমরা 2 অঙ্কের যে একটা ধরো একটা সংখ্যা 25, 25-এর 5 আর 2 এগুলো হলো এক একটা অঙ্ক। কি? 5 একটা অঙ্ক, এটা হলো এককের ঘরের অঙ্ক আর দশকের ঘরের অঙ্ক। তাহলে 2 অঙ্কের আমার সংখ্যা লিখতে গেলে আমার প্রথমে একক এবং দশকের ঘরের অঙ্ক জানা দরকার। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি এককের ঘরের অঙ্কটা যদি আমি এক্স ধরি অঙ্ক, আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে, দশকের ঘরের অঙ্কটা কত? আমার ওয়াই। তাহলে সংখ্যাটি কত? সংখ্যা লেখার সূত্র কি? যখন একক দশক আমি পেয়ে যাবো তাহলে সংখ্যা আমি কীভাবে লিখব? দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ প্লাস এককের ঘরের অঙ্ক। তাহলে এক্স আর ওয়াই যে আমি একক দশক ধরেছি সেখান থেকে সংখ্যাটি কত পেলাম? 10y প্লাস এক্স। কী বলেছে? তাহলে সংখ্যাটি পেয়ে গেলাম, এই অবধি সংখ্যাটা পেলাম। তাহলে সংখ্যাটা কি বলছে? তার অঙ্কের যোগফলের 3 গুণ। তাহলে এই যে সংখ্যাটা তার অঙ্ক দুটো যোগফলের 3 গুণ, তার মানে 10y প্লাস এক্সটা কী বলছে? এর যে অঙ্ক এক্স প্লাস ওয়াই এদের যোগফলে 3 গুণ, মানে যোগফলের সাথে 3 যদি গুণ করি তাহলে আমি সংখ্যাটি পাবো। তাহলে বা 10y প্লাস এক্স সমানে 3x প্লাস 3y। তাহলে যদি আমি এক্সটাকে এক্সের দিকে নিয়ে যাই, ওয়াইটাকে ওয়াইয়ের দিকে নিয়ে যাই, তাহলে কী পাবো আমি? না 10y থেকে 3y, ওয়াইটাকে এধারে নিয়ে আসছি, তাহলে কী হবে? 10 থেকে 3y বাদ গেলে 7y। এধারে আছে 3x থেকে আমি এক্সটাকে এধারে নিয়ে যাবো, তাহলে কী হবে? 3x থেকে x বাদ গেলে 2x। তাহলে y বাই এক্স সমান, এক্সটাকে এধারে নিয়ে এলাম, y এখানে আছে, সমানে কোনো এক সাইডে কোনো সংখ্যা যদি গুণে থাকে তাহলে অন্য সাইডে এলে ভাগে আসবে, আর ভাগে যদি থাকে তাহলে অন্য সাইডে গেলে গুণে যাবে। তাহলে এধারে 2 আছে, 7টাকে এধারে গুণে আছে, এই সাইডে গেলে ভাগে যাবে। তাহলে কী হচ্ছে? এক্স বাই ওয়াই সমান 2/7, বা এটাকে যদি আমি না করি ওয়াই সমান ডাইরেক্ট এভাবে করে দিই, তাহলে 2x/7 এভাবে করে দিলাম। তাহলে ওয়াই সমান 2x/7। তাহলে পরে কি বলেছে? পরের কথাটাতে সংখ্যাটির সাথে 45 যোগ করা হলে সংখ্যাটি কত? সংখ্যাটি আমার 10y প্লাস এক্স, তার সাথে আমি 45 যোগ করছি। এখন 10y প্লাস 45 যোগ করলে কী হবে? সংখ্যাটা বিপরীত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ধরো কোনো একটা সংখ্যা আছে 52, সেটাকে চেঞ্জ করলে কত হয়ে যাবে? 25। এইটা বলতে চাইছি। তার মানে এককটা দশকের ঘরে আসবে একক ঘরের অঙ্কটা, দশকের ঘরের অঙ্কটা একক ঘরের অঙ্ক যাবে। তাহলে কি হবে? সংখ্যাটা 10x প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে আমি যদি এটাকে সমাধান করি, তাহলে ওয়াই জায়গায় নিয়ে যাব, তাহলে আমি 10y এর দিকে যদি আমি ওই ওয়াইটা নিয়ে আসি, তাহলে 10y থেকে ওয়াই বাদ গেলে কত হবে? 9y। 10x আছে, তাহলে এক্সটাকে যদি এখানে নিয়ে যায় তাহলে কী হবে? 9x। 45টা এই সাইড আছে, এধারে রাখলাম। ক্লিয়ার? তাহলে 9y মাইনাস 9x, এক্সটাকে এধারে নিয়ে চলে এলাম, মাইনাস 45। তাহলে বা 9y কমন নিচ্ছি, তাহলে ওয়াই মাইনাস এক্স পড়ে থাকছে, তাহলে মাইনাস 45। তাহলে ওয়াই যদি আমি 45 কাটি, 5 নাম 45, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান -5। ওয়াইয়ের মান জায়গায় ওয়াইয়ের জায়গায় আমি ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। তাহলে ওয়াই কত? 2x/7 মাইনাস এক্স সমান -5। তাহলে যদি আমি এটা লসাগু করি, তাহলে এটাকে লসাগু করলে কত হবে? 7 লসাগু, তাহলে 2x মাইনাস 7x সমান -5। তারপরে কি? তাহলে 7x থেকে 2x আমরা সবাই জানি বিয়োগ সবসময় বড় থেকে ছোটো। তাহলে 7x থেকে 2x গেলে কত হবে? 5x। 7x বড়, তাহলে 7x চিহ্ন বাই 7 সমান -5। তাহলে এখানে -5 কাটা গেল, কাটাকুটিতে আমার শূন্য পড়ে থাকে না, 1 পড়ে থাকে। তাহলে x সমান কত হচ্ছে? 7। তাহলে এক্সের মান কত? 7। তাহলে এক্সের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে ওয়াই সমান কত? 2x/7 সমান 2 ইন্টু এক্সের মান কত পেয়েছি আমি? এক্সের মান কত পেলাম আমি? এক্সের মান 7। তাহলে 2 ইন্টু 7/7, 7 সাথে কাটা যাবে। তাহলে ওয়াই সমান কত হচ্ছে? 2। তাহলে এক্স সমান পেয়ে গেলাম 7, ওয়াই সমান 2। তাহলে সংখ্যাটির যে একক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে এক্স ধরেছিলাম, সেটা 7 পেলাম, আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই ধরেছিলাম, তাহলে কি পেলাম? 2 পেলাম। তাহলে একক আর দশক যে অঙ্কগুলো, তাহলে বলেছে সংখ্যাটির অঙ্কগুলোর বর্গের যোগফল। তাহলে বর্গের যোগফল কত হবে? মানে x² প্লাস y² কত? তাহলে x এর স্কোয়ার মানে 2 × 2 = 4,
আর 7-এর স্কোয়ার মানে 7 7-এ 49, তাহলে 49 আর 4 কত হয় 53। ক্লিয়ার। নেক্সট অঙ্ক কী বলেছে পরের অঙ্কটাতে, দুই ভাইয়ের মাধ্যমে বিনিয়োগের মোট পরিমাণ হলো 25,000 টাকা। দু ভাই মিলে একটা বিনিয়োগ করেছে, সেখানে মোট পরিমাণটা হচ্ছে 25,000 টাকা। যদি একজন তার শেয়ার 3 বছরের জন্য বার্ষিক 15% হারে, অন্যজন 2 বছরের জন্য 10% বার্ষিক হারে বিনিয়োগ করে, তবে মোট সুদ 8,750 টাকা হয়। তাহলে ভাইদের শেয়ারের পার্থক্য কত? তাহলে ভাইরা কত শেয়ার করছে সেটা আগে আমাকে জানতে হবে। আমি ধরে নিচ্ছি এক ভাই আর অপর ভাই। তাহলে এক ভাইয়ের যে শেয়ার সেটা হলো X টাকা, ওয়াইয়ের ভাই মানে অপর যে ভাই সে Y টাকা। তাহলে মোট পরিমাণটা কত? তাহলে 1 নম্বর X প্লাস ওয়াই সমান সেটাই হচ্ছে 25,000 টাকা। এটা 1 নম্বর যদি আমি শর্ত ধরি, X প্লাস ওয়াই, এক ভাই X টাকা বিনিয়োগ করেছে, অন্য ভাইটা ওয়াই টাকা বিনিয়োগ করেছে, তাহলে X প্লাস ওয়াই সমানে 25,000 টাকা। তাহলে X টাকাটা এক ভাই, প্রথম ভাইটা 3 বছরের জন্য এত, তাহলে প্রথম ভাইয়ের ক্ষেত্রে, তাহলে এক ভাই আমি এভাবে ইন্ডিকেট করছি একে এক ভাই, এর ক্ষেত্রে তাহলে PTR/100 সূত্র। তাহলে P মানে মূলধন, T মানে 3 বছরের জন্য কত 15% হারে সুদ, এটা সুদ। ক্লিয়ার? এটা হলো সুদ। আর অপর ভাইয়ের ওয়াই টাকা কত বছরের জন্য? 2 বছরের জন্য 10% হারে বাই 100, PTR/100 সূত্র, এই ফর্মুলা সাহায্যে আমি বসালাম PTR/100। এই দুটো মূলধন, এই দুটোর সুদ, এই দুটোর যে সুদ আমি X টাকার যে সুদ 3 বছরের আর ওয়াই টাকার যে সুদ 2 বছরের, এই দুটোর সুদ হচ্ছে, মোট সুদটা কত আমার 8,750। তাহলে আমি কি করব, X × 3 × 15/100 এই সুদ, প্লাস ওয়াই × 2 × 10/100 এই সুদটাই কত 8,750। তাহলে 100ই লসাগু যাবে, লসাগু হবে কারণ দুটোরই হরে 100 আছে। তাহলে এই উপরে যেটা আছে সেটা লিখবো 3 3 15 45, তাহলে 45X, এটা হবে কত 20Y সমানে 8,750। তাহলে 45X প্লাস 20Y সমান 8,750 গুণিত 100, 100তে চলে যাবে। তাহলে দুজনের কাছে কিন্তু কি আছে আমার, দুজনের কাছে কিন্তু 5 আছে। তাহলে 5 যদি কমন নিই, তাহলে ইয়ার 9X পড়ে থাকবে, 5 9 45, ইয়ার 4Y পড়ে থাকবে সমানে 8,750 × 100। তাহলে 5 দিয়ে এধারে কাটা যাবে, তাহলে 5 20 100, তাহলে 9X প্লাস 4Y সমানে হচ্ছে 8,750 গুণিত 20, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর ফর্মুলাতে কী পেয়েছি, X প্লাস ওয়াই সমান 25,000 টাকা, কারণ দুজনাকার যে মূলধন দুজনা মিলে 25,000 টাকা বিনিয়োগ করি, তাহলে X প্লাস ওয়াই সমান 25,000 টাকা। আরেকটা হচ্ছে 9X প্লাস 4Y সমান এইটা। তাহলে এই দুটো যদি আমি লসাগু করি, পরপর লিখি, একটা X প্লাস ওয়াই সমান হচ্ছে কত 25,000, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে দুটোকে আমরা অপনয়ন পদ্ধতি জানি, আমরা সহগ সমান করি। তাহলে একে যদি আমি এক্সগুলো সমান করি, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, আর একে 1 দিয়ে। তাহলে 9X প্লাস 4Y সমানে এটা গুণ করে দিই আমি, এই শূন্যটা 2 0 0, 5 2 10 0, হাতে রইল 1, 7 2 14, একে 15 5, হাতে রইল 1, 8 2 16, একে 17। ক্লিয়ার? 8 2 16 আর একে 17। আর যদি একে 9 দিয়ে আমি গুণ করি, তাহলে 9X প্লাস 9Y সমান 3টে 0, 5 নাম 45-এর 5, হাতে রইল 4, 9 2 18 আর 4 22। তাহলে যদি আমি অপনয়ন পদ্ধতি জানি, বিয়োগ করি, তাহলে এগুলো কাটা যাবে। তাহলে 9X 9Y থেকে 4Y মানে 5Y, 9Y বড়, তাই 9-এর চিহ্ন, এটা থেকে এটা বিয়োগ করবো, তাহলে 3টা 0 3টা 0, 5 5-এ মিলে গেলো 0, 7 কতই 12 5-এ, তাহলে কত হচ্ছে 50,000 টাকা। এটা মাইনাস বড়, তাহলে মাইনাস কাটা যাবে। ওয়াই সমান কত 50,000/5, তাহলে 5 দিয়ে যদি করি, তাহলে 5 1 5, তাহলে 10,000 টাকা। তাহলে ওয়াইয়ের মানটা যদি 10,000 হয়, তাহলে এক্সের মানটা কত হবে, মোট টোটাল হচ্ছে 25,000, তাহলে 25,000 থেকে আমি 10,000 বাদ দেবো, তাহলে 25 থেকে 10,000 বাদ দিয়ে কত পড়ে থাকে 15,000 টাকা। তাহলে এক ভাইয়ের বিনিয়োগটা কত 10,000 টাকা, এক ভাইয়ের বিনিয়োগটা হচ্ছে 10,000 টাকা, আরেক ভাইয়ের বিনিয়োগটা হচ্ছে
15,000 টাকা। তাহলে তাদের পার্থক্য কত? পার্থক্য কত তাদের? তাহলে 15,000 মাইনাস 10,000 মানে কত? 15,000 মাইনাস 10,000 তাহলে কত? 5,000 টাকা। তাহলে বিনিয়োগটা কত? বিনিয়োগের যে পার্থক্য সেটা হলো 5,000 টাকা। তাহলে প্রথমে আমি দুজনাকার মূলধনটা জানি না, মানে কে কত বিনিয়োগ করেছে, কিন্তু টোটাল কত বিনিয়োগ করেছে সেটা জানি। তাহলে সেই জন্যই ধরে নিলাম এক্স ওয়াই, সেই অনুপাতে তাদের মূলধনের অনুপাতে বিনিয়োগের অনুপাতে আমি যাদের সুদ বের করে নিলাম, সেই সুদটা এখানেও বলে দেওয়া আছে। তাহলে আমাদের ধরে নেওয়া মূলধনের সাপেক্ষে সুদ আর ওদের সুদ সেটা সমান করে দিলাম। তাহলে সেখান থেকে আমি সমীকরণটা সমাধান করে কিন্তু তাদের যে মূলধনের পার্থক্য সেটা কিন্তু পেয়ে গেলাম 5,000 টাকা। নেক্সট অঙ্কে কী বলা আছে? 3-এর ক্রমিক 6টি গুণিতকের গড় 13.5, তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার গুণফল কত? তাহলে 3-এ 6টা গুণিতক বলেছে, কিন্তু সেটা পরপর ক্রমিক, তাদের গড় দেওয়া আছে। তাহলে আগতে 3-এ 80 অঙ্কটা 3-এর আগতে গুণিতকগুলো বের করে নেবো। ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা যদি আমার প্রথম গুণিতকটা যদি 3-এর গুণিতকটা হচ্ছে এক্স, তাহলে তারপরেরটা কত? পরপর 6টা বলেছে, তারপরটা আমার x+3, x+6, x+9, x+12, 1 2 3 4 5, x+15। ক্লিয়ার? তাহলে 6টি পরপর আমার 3-এর যে গুণিতক সেটা হলো এইগুলো। কি বলেছে? তাদের যে গড় 13.5, মানে গড়টা কত? 13.5। তাহলে মোট কত? মোটটা কত? 13.5 ইন্টু 6, 5 চোখ 30, 0 হাতে রইল 3, 3 চোখ 18, আর 3-এ 21-এর 1, 18 3 21-এর 1 হাতে রইল 2, 8 6 6 আর 2 8, কত হচ্ছে? 81। তাহলে আমি গড় থেকে মোট বের করে নিলাম, এইগুলোকেও মোট বার করব, সেই মোটের সাথে এই মোটটা আমি সমান করে দেবো। তাহলে যদি এইগুলোকে আমি যোগ করি, তাহলে এক্স কত? 6টা এক্স আছে, তাহলে 6x প্লাস 3 আর 6 9, 9 9 18, 18 আর 12 হচ্ছে কত? 18 আর 12 হচ্ছে 30, আর 15 45 সমানে 81। তাহলে বা 6x সমান 81 মাইনাস 45, 6x সমান কত? তাহলে 5 কতই? 11, 6 হাতে রইল 1, 4 5, 5 কতই? 8, 3-এ। তাহলে x সমান কত? 36/6, 6 ছক 36, x সমান 6। তাহলে কি বলেছে প্রশ্নে বলেছে যে তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার গুণফল। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি x ধরেছি, ছোটো সংখ্যাটি যেটা শুরু হয়েছে এটা ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা 6, আর বৃহত্তম সংখ্যাটি কত? x+15। তাহলে বৃহত্তম সংখ্যা x+15 মানে 6+15 মানে 21। তাহলে 6 আর 21-এর গুণফল, তাহলে গুণফল কত? 6 গুণিত 21, তাহলে 6 1 6, 6 2 12, কত হচ্ছে? 100, কত হচ্ছে? 126। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? 81 অঙ্কটা, যদি a/b সমান 9:7 হয়, তাহলে 7a প্লাস 9b 9a মাইনাস 7b সমান কত? কিছুই নেই অঙ্কটা, a/b সমান 9:7, তাহলে বলেছে 7a প্লাস 9b 9a মাইনাস 7b সমান কত? আমরা জানি অনুপাতকে আমি ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে a/b সমান a/b সমানে 9/7। ক্লিয়ার? তাহলে a এর মান আমি 9 ধরবো, b এর মান আমি 7 ধরবো। ক্লিয়ার? তাহলে এখানেও তাহলে আমি কী লিখতে পারি? অনুপাত দেওয়া আছে, তাহলে 7a প্লাস 9b বাই 9a মাইনাস 7b। তাহলে বসিয়ে দাও, কি না এর জায়গায় 9 বসাবো, এর জায়গায় 9, তাহলে 7 × 9 প্লাস 9 × b এর মান 7 বাই 9 × a মানে 9 প্লাস এটা মাইনাস, তাহলে 7 × 7। তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করলেই কিন্তু উত্তর 7 নাম 63। তাহলে 63 আর 7 নাম 63 বাই 9 নাম 81 মাইনাস 7 49। তাহলে 63 আর 63, 3 3 6, 6 6 12, 81 থেকে যদি আমি 49 বাদ দিই, তাহলে 9 কতই? 11, 2 তাহলে 1, 5 কতই আমার 8, 3 কত হচ্ছে? 32। যদি আমি এটাকে কাটাকুটি করি, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে আমার হবে না, 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, একে 2 দিয়ে যদি কাটি তাহলে 16 দুগুণে 32। ক্লিয়ার? 63/,
কত হচ্ছে 16। যদি কাটাকুটি করলাম তাহলে 63/16। তাহলে যেহেতু আমি অনুপাতটাকে ভগ্নাংশের আকারে লিখেছি, তাহলে ভগ্নাংশটাকেও আমি অনুপাতের আকারে লিখতে পারি। তাহলে 63/16 সমানে 63:16। তাহলে এই যে দুটো টার্ম ছিল, সেই টার্ম দুটোর অনুপাতটা কত? 63:16। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী বলা আছে? এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেছেন। তিনি যদি এটি 20% দামে কম দামে কিনে 10 টাকা বেশি দামে বিক্রি করতেন, কম দামে কিনে 20% কম দামে কিনে 10% বেশি দামে বিক্রি করত, তবে তার 14% লাভ করতেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে প্রথমেই আমি ধরে নেব দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি x টাকা হয়, তার 10% লাভ হয়েছে, তার মানে তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে 110/100। আমার ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে x টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110/100 ইন্টু এক্স। ক্লিয়ার? 110/100 ইন্টু এক্স মানে কত হচ্ছে? 11x/10 টাকা। ক্লিয়ার? যদি সে 20% কম দামে কিনে, মানে যত টাকায় কিনেছে, ক্রয় মূল্যটা হচ্ছে x টাকা, তাহলে তার কম দামে কিনে, তার মানে 20% কম দামে কিনে, যত টাকা কিনেছে তার থেকে আর 20% কম, মানে 20% কম মানে কি? 20% কম, তাহলে x মাইনাস এক্সের 20%, যত টাকায় কিনেছে তার থেকে আবার 20% কম, তার মানে 5×5=20=100, তার মানে 5x/x/5 মানে কত হচ্ছে? 4x/5 টাকা। ক্লিয়ার? 4x/5 টাকা। এত টাকা যদি কম দামে কিনে, তখন ক্রয় মূল্যটা কত হচ্ছে? তখন ক্রয় মূল্যটা হচ্ছে 20% কম দামে কিনলে ক্রয় মূল্যটা হচ্ছে 4x/5 টাকা। সেই কম দামে কিনে 10 টাকা বেশিতে বিক্রি করলে, তাহলে বিক্রয় করছে কত টাকায়? বিক্রি করছে আমার 11x/10 টাকায়। তাহলে এখন যদি 11x/10 প্লাস আরও 10 টাকাতে বিক্রি করে, এখন বিক্রয় মূল্য, এখন এটা বিক্রয় মূল্য। তাহলে প্রথমে একটা লাভ হয়েছে 10%, সেইখানে একটা লাভ 10% হয়েছে, সেখানে একটা বিক্রয় মূল্য ছিল। সেই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাপেক্ষে যদি ক্রয় মূল্য যত দামে কিনেছে তার থেকে কম দামে আরও 20% কম দামে কিনে, তখন এবং বিক্রয় করার সময় যদি আরও 10% বিক্রি করে, তখন লাভটা হবে কত? 40%। তাহলে এখন বিক্রয় মূল্য এই টাকাটা, তাহলে এখন যে লাভটা হবে সেই লাভটা হলো কত? 40%। তাহলে এখন লাভ কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এইটা মাইনাস ক্রয় মূল্য 4x/5। তাহলে এটাকে যদি আমি লসাগু করি, তাহলে 10 লসাগু 11x প্লাস 100 মাইনাস এটাকে কি 10 100, একে 2 দ্বিগুণ 4 দুগুণে 8x। তাহলে কত হচ্ছে? 11x থেকে 8x গেলে 3x প্লাস 100/10। এটা হলো কি আমার? এটা হলো কি? লাভ। এখন লাভ, তাই লাভের শতকরা 40% বলেছে, তাই লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে লাভ হচ্ছে এটা, লাভ বাই ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মানে এইটা, তাহলে বাই এলে 5টা উপরে চলে যাবে, নিচে 4x। তাহলে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100 সমানে কত পার্সেন্ট হচ্ছে? তখন কত পার্সেন্ট হচ্ছে আমার? 40%। কত হচ্ছে? 40% লাভ করছে, তাহলে সমানে 40%, তাহলে 40। তাহলে যদি আমি এটাকে সমাধান করি, তাহলে কি হবে দেখব আমি সমাধান করলে। তাহলে 5×2=10। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি, তাহলে কি পড়ে থাকছে? তাহলে এটাও কাকাকে কেটে দিচ্ছি আমি। তাহলে 20 দিয়ে কাটলে 5×5=100, 20 দুগুণে 40। তাহলে এটা গুণ উপরে 3×5== 15x আর 5×100 500 সমানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16x। তাহলে 15xটাকে যদি আমি 16x এই সাইডে নিয়ে যাই, তাহলে 500 এই সাইডে পড়ে থাকে, তাহলে 500 সমান 16x থেকে 15x গেলে x, তাহলে x সমান 500 টাকা। তাহলে আমার দ্রব্যটি ক্রয় মূল্য কত? দ্রব্যটি ক্রয় মূল্য হলো 500 টাকা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক কি বলেছে? বার্ষিক কত শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 10,000 টাকা 13,000 টাকা 13,310 টাকা হবে। মানে চক্রবৃদ্ধি সুদে কত হারে 3 বছরে 10,000 টাকাটা 13,310 টাকা হবে। ক্লিয়ার? তাহলে সমূল চক্রবৃদ্ধির যে সুদ
যে আমার সূত্র সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কি হয়? সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তাহলে তার যে ফর্মুলাটা হলো পি ইন্টু 1+r/100^n, পি ইন্টু 1+r, পি ইন্টু 1+r/100^n। এখানে পিটা কত? 10,000 টাকা। এন কত? 3 ইয়ার, 3 বছরে। আর কত? আরটা আমাকে বের করতে হবে, কত বছরে বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি আর সেটা, তাহলে এই টাকাটা কার সাথে সমান? এই টাকাটা কার সাথে সমান? 13,310 টাকার সাথে সমান। মানে এই টাকাটাই হচ্ছে কত? 13,310 টাকা। তাহলে পি এর জায়গায় আমি কি কত বসাবো? পি এর জায়গায় আমি 10,000 বসাবো। 10,000 ইন্টু 1+r, আরই রাখবো 100^n, মানে এনের জায়গায় আমি 3 বছর, মানে 3 বসাবো, 13,310। ক্লিয়ার? তাহলে 1+r/100^n, এনের জায়গায় 3 বসালাম, সমান এই 10,000 টাকাটা আমি এই সাইডে নিয়ে চলে আসছি। ক্লিয়ার? 10,000 টাকাটাকে আমি এই সাইডে নিয়ে আসছি। তাহলে 13,310/10,000। তাহলে একটা শূন্য যদি কাটা যায় তাহলে কত পড়ে থাকছে? 1331। 1,331 এখানে কত পড়ে আছে? 1,000। তাহলে 1,331 সমান, তাহলে কী বলতে পারি? 1331, এটা কি? 11-র কিউব। আর 1,000 কি? 1,000টা হলো 10-এর কিউব। তাহলে একে আমি পুরোপুরি আমি হোল কিউব আকারে লিখতে পারি। তাহলে 1331কে আমি 11-র কিউব লিখতে পারি, আর 1,000কে আমি 10-এর কিউব লিখতে পারি। তাহলে 1+r/103। তাহলে যদি আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি, কোনো সমাধানে যদি এরকম থাকে, সমানের দু সাইডে দুটো পার্ট থাকে এবং তাদের ঘাতগুলো যদি সমান হয়, তাহলে কিন্তু আমি বেসগুলো আমি সমান বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? r+1+r/100 সমানে 11/10। 1+r/100 সমানে 1+r/100 সমানে 11/10। তাহলে এটাকে আমি যদি সমান করি, তাহলে r/100 সমান 11/10 -1। এই 1টাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস হবে। তাহলে r/100 সমানই হচ্ছে 10 লসাগু, তাহলে 11 - 10 মানে 1-এর 10। তাহলে একটা শূন্য কাটা যাচ্ছে, আর সমান 10%। আর সমান কত? 10%। নেক্সট অঙ্কে কী বলেছে? 270 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার বেগে চলছে। এটি বিপরীত দিক থেকে আসা অপর একজনকে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার বেগে অতিক্রম করতে কত সময় লাগবে? মানে একটা ট্রেন যাচ্ছে এদিক থেকে, বিপরীত দিক থেকে একটা, যার 25 কিমি/আওয়ার ট্রেনটা, আর একজন ব্যক্তি আসছে, তার হচ্ছে 2 কিমি/ঘন্টা, মানে 2 ঘন্টায় 2 কিলোমিটার। এরকম যদি কোনো অঙ্ক থাকে, দুজনেরই বেগ দেওয়া থাকে, তাহলে কি করব? সবসময় আমরা আপেক্ষিক বেগ, আমরা বেগের একটাই ফর্মুলা জানি, বেগ সমান অতিক্রান্ত দূরত্ব, মানে d/t। বেগ v সমান d/t, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে আমরা কি বেগটা হবে? বেগটা হবে আপেক্ষিক বেগ। এখানে বেগটা হবে, যেহেতু একজন আরেকজনকে, দুজনেরই বেগ আছে এবং একজন আরেকজনকে অতিক্রম করছে, তাহলে এখানে হবে সবসময় কি? আমার আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ সমান বেগের যা সূত্র সেই সূত্রই হবে, শুধুমাত্র এটা হবে কি? আপেক্ষিক বেগের জায়গা হবে আপেক্ষিক বেগ। তাহলে এখানে আপেক্ষিক বেগটা কত হবে? যদি বিপরীত দিক থেকে দুটো বেগ, দুটো আলাদা বা যেই হোক, বিপরীত দিক থেকে যদি আসে, তখন কী হবে? বেগ দুটোর আমার কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 25+2। বেগটা হবে কত? 25+2। দূরত্ব কত? না, 25 কিলোমিটার বেগে আসছে ট্রেনটা, অপর দিক থেকে 2 কিলোমিটার বেগে অপর একজনের লোক আসছে। ট্রেনটার লম্বা কত? 270 মিটার। আমরা জানি ট্রেনের দৈর্ঘ্যের সাপেক্ষে ব্যক্তির যে দৈর্ঘ্য সেটা হলো নগণ্য। তাই এখানে ট্রেনটি ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দূরত্বই অতিক্রম করবে। তাহলে এখানে ডিটা কত হবে? 270 মিটার। ক্লিয়ার? বাই টি, কত সময় বলেছে। কিন্তু একটা জিনিস এখানে তোমাদেরকে লক্ষ্য করতে হবে, এখানে যে দূরত্ব আমার দেওয়া আছে সেটা আছে মিটারে, আর বেগ যেগুলো দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া আছে কিলোমিটার/আওয়ার, মানে ঘন্টায় এত কিমি। তাহলে যদি কিলোমিটার/আওয়ার দেওয়া থাকে, তাহলে সেটাকে সবসময় আমার মিটার/সেকেন্ডে করে নিতে হবে। তাহলে কিমি/ঘন্টা যদি দেওয়া থাকে, সেটা থেকে যদি আমি মিটার/সেকেন্ডে করি, তাহলে কি করব? আমি 5-18 দিয়ে আমি কিন্তু কি করব? গুণ করব। কিমি/ঘন্টাটাকে 5-18 দিয়ে গুণ করব। তাহলে এখানে আছে কত?
25 + 2 আপেক্ষিক বেগ, তার সাথে আমি কি করব 5-এর 18 গুণ করে দেবো, তাহলে সেটা কি হয়ে গেল মিটার পার সেকেন্ডে হয়ে গেল। তাহলে 5-এর 18 গুণিত 25 + 2 মানে কত 27 সমানে 270/টি, টি বার করব। তাহলে যদি আমি এটাকে আমি সমাধান করি তাহলে টি সমান কত হবে, টিটাকে যদি সমানের আমি এই সাইডে নিয়ে আসি, তাহলে টিটাকে যদি বা টিটাকে আমি এখানে নিয়ে এলাম সমানের এই সাইডে, বা আমি আর ক্লিয়ার করে লিখে দিচ্ছি, পুরো পার্টটাকে 270/টি এটাকে সমানের বাঁ সাইডে আমি নিয়ে আসছি, আর পুরো সমানের বাঁ সাইডে যেটা আছে সেটাকে আমি ডান সাইডে নিয়ে যাচ্ছি। আমরা জানি কোনো সমাধানের যদি আমার ডান পক্ষ বাম পক্ষের পুরো পদটাকে আমি চেঞ্জ করি, ডান পক্ষের যে পদগুলোকে সেগুলো বাম পক্ষে লিখি, বা বাম পক্ষে যেগুলো থাকবে সেগুলো ডান পক্ষে লিখি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 270/টি এখানে লিখলাম, আর 5-এর 18 × 27 এটাকে ডান সাইডে লিখলাম। এবার আমি টি এর মান বার করব। তাহলে টি সমান কত হবে, টি এর মান যদি বার করি আমি, তাহলে এটাকেও আমি কি টি, তাহলে এটাকে লিখছি T/270, এটাকে আমি উল্টে দিলাম, তাহলে ভগ্নাংশটা উল্টে দিলে এইখানে যে ভগ্নাংশগুলো আছে বা মানগুলো সেগুলো কিন্তু উল্টে যাবে, লবডা হর হরটা লব, তাহলে 18 উপরে যাবে, 18/27 × 5 নিচে আসবে। ক্লিয়ার? তাহলে টি সমান কত হবে, টি এর সাপেক্ষে 227 কিসে আছে ভাগে, তাহলে সমানের অন্য সাইডে গেলে কিন্তু গুণে চলে যাবে। তাহলে 218 × 227/27 × 5, তাহলে 27 দিয়ে যদি 270কে ভাগ করি তাহলে কত হবে 10, 5 দিয়ে একে করলে 2, 5 2 10, তাহলে 18 দুগুণে 36 সেকেন্ড, 18 দুগুণে 36 সেকেন্ড। তাহলে 270 মিটার লম্বা একটা ট্রেন ঘন্টায় 25 কিলোমিটার বেগে চলছে, সে যখন 2 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা ব্যক্তিকে অতিক্রম করবে তখন সে নিজের দূরত্বই অতিক্রম করবে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। এই কারণ ট্রেনের দৈর্ঘ্যের সাপেক্ষে মানুষের যে দৈর্ঘ্য সেটা নগণ্য, তাহলে ওই দৈর্ঘ্য ট্রেনের ওই দৈর্ঘ্য অতিক্রম করতে যে সময় লাগবে সেটাই হলো নির্ণেয় সময়। ক্লিয়ার? 36 সেকেন্ড, তাহলে বি এর অপশান। ক্লিয়ার? নেক্সট অঙ্কে কী বলেছে, একটি সুইমিং পুল 20 মিটার লম্বা, 15 মিটার চওড়া ও 3 মিটার গভীর, প্রতি বর্গমিটারে 25 টাকা হারে পুলের মেঝে ও দেওয়াল মেরামত করতে কত খরচ পড়বে। তাহলে আমি এটা জাস্ট আমি ছবি আঁকি, ছবিটা হলো এই টাইপের। ক্লিয়ার? মোটামুটি একটা ছবি আঁকি আমি বোঝার মতন। এইটা দেখো, এই যে এটাকে যদি আমি এখানে দিই, এটাকে এখানে দিলাম, এটা এখানে ধরো উপরে নেই, কারণ সুইমিং পুল তার উপরে ঢাকা থাকে না। তাহলে চড়া দেওয়াল 1 2 3 4, তাহলে আমার কি বলছে লম্বাটা কত 15, মানে এই যে মেঝেটাকে এটা হচ্ছে কত 20, এটা হচ্ছে 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার, এটা কত চৌড়াটা হচ্ছে যে 15 মিটার, আর গভীরতা কত 3 মিটার, এটা গভীরতা। তাহলে ক্লিয়ার? তাহলে এখানে দেখো মেঝেটা, তাহলে মেঝের ক্ষেত্রফল কি, মেঝেটা একটা আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্রের মতন, তাহলে আয়তক্ষেত্রের যা সূত্র, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে মেঝের ক্ষেত্রফল, কোনো একটা মেঝে মেরামত করবে মানে মেঝের যা ক্ষেত্রফল ততটা মেরামত করবে মেঝেটা এবং 4 দেওয়াল, তার মানে কি দেওয়ালগুলোর যা ক্ষেত্রফল আর মেঝের যা ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাই সে মেরামত করবে। তাহলে আমাকে ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 15 বর্গ মিটার, তাহলে 20 × 15 মানে 300 বর্গ মিটার, 300 বর্গ মিটার। আর কি কটা দেওয়াল, 4টে দেওয়াল। দেখো এই সামনের দেওয়ালের সাথে এই পেছনের দেওয়ালটা একই রকম, একই রকম, তাহলে এই দেওয়ালগুলো এক একটা বড় আয়তক্ষেত্রের মতন, এই দেওয়ালগুলো আয়তক্ষেত্রের মতন, আবার এই দেওয়ালটার সাথে এই দেওয়ালটা, তার মানে এই দুটো দেওয়াল একই, এই দুটো দেওয়াল একই। তাহলে 4 দেওয়াল, কটা দেওয়াল হচ্ছে 1 2 4টা দেওয়াল, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, যদি আমি সামনের দেওয়ালটা নিই তাহলে সামনের দেওয়ালটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কোনটা 20 আর প্রস্থ যেটা উচ্চতা সেটাই প্রস্থ, তার মানে 3, এরকম কটা আছে 2, তাহলে 20 × 3 × 2 মানে 20 3 20 60, 60 দুগুণে 120, তাহলে হচ্ছে কত 120 বর্গ মিটার। আবার এই দেওয়ালের সাথে এই দেওয়ালটা কীরকম, তাহলে প্লাস দেবো, এখানে আমি যেহেতু লিখে দিয়েছি 4 দেওয়াল, তাহলে প্লাস দুটো এই যে দুটো দেওয়াল, একটা দেওয়াল এদিকে সামনে, আর এই একটা দেওয়াল, তাহলে দুটো দেওয়াল, তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল কত, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এরকম কটা আছে 2, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে প্লাস 15 3 15 45, 45 দুগুণে 90, তাহলে কত হচ্ছে টোটাল 120 আর 90 কত হচ্ছে 0
1 হাতে রইল 1, 210। তাহলে মেঝের ক্ষেত্রফল হচ্ছে 300 আর দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 210। তাহলে টোটাল ক্ষেত্রফল কত? 300 প্লাস 210, তার মানে কত হচ্ছে 0,1,510 বর্গ মিটার। তাহলে আমার প্রতি বর্গ মিটারে কত খরচ হয়? 25 টাকা। তাহলে 510 বর্গ মিটারে কত খরচ পড়বে? তাহলে 510 বর্গ মিটারে খরচ, মেরামত করতে খরচ কত হবে? 510 ইন্টু 25। তাহলে 510 ইন্টু 25 মানে 25 শূন্য শূন্য, 25 থেকে 25-এর 5 হাতে রইল 2, 5 25 125 আর 2-এ 125 আর 2-এ 127, 127 মানে 12,750 টাকা। তাহলে 4 দেওয়ালের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা তোমাদেরকে আগে জানতে হবে। প্রতিটা দেখো দেওয়াল এক একটা আয়তক্ষেত্রের মতন, তাহলে আয়তক্ষেত্রে যা সূত্র সেই সূত্রই হবে। তাহলে এই দেওয়ালটা যদি মেঝেটা দেখো, তাহলে মেঝেটা আয়তক্ষেত্রের মতন, তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইগুলো আবার আয়তক্ষেত্রের মতন, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে 15 ইন্টু 3। এরকম দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে দুটো দেওয়ালের পেয়ে গেলে। এর যে ক্ষেত্রফল বেরোবে এই সাইডের দেওয়ালটা, এই দেওয়ালে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে এই ক্ষেত্রফল বের করে নিই, তাকে 2 দিয়ে করলে দুটো দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে টোটাল ক্ষেত্রফল বেরোলো কত? 510, তাকে 25 দিয়ে গুণ করলে আমার টোটাল যে খরচ সেটা বেরিয়ে যাব 25,750 টাকা। ক্লিয়ার? আজই অবধি। নেক্সট ক্লাস পরের দিন বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিন্তু পরের ক্লাসে করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।